গতকালকের স্ট্যাটাসের ব্যাপারে যে কথাটা আসছে, সেটা সে একান্তই তার ব্যক্তিগত মত দিয়েছে। সেখানে কোনো এখন পর্যন্ত আমরা যুক্তি কোনো তথ্য প্রমাণ হাতে পাই নাই যে আমরা ধরে নেব যে এই ঘটনাটা সত্যি। আপনি কি বলতে স্ট্যাটাসের চাচ্ছেন? মধ্য আপনি কি দিয়ে বলতে যদি চাচ্ছেন মানে সেনাবাহিনীর হাসরাত সাথে আব্দুল্লাহ বর্তমান অসত্য সরকারের কিংবা, হাসরাত না আব্দুল্লাহ আমি কি বলি, মানে অসত্য একটি স্ট্যাটাস দিয়েছে, এটার কোনো ভিত্তি নাই, এটা বলতে চাচ্ছেন? না না, আমি তো সেটাই আপনাকে বলছি, ভিত্তি আছে কি নাই সেটা তো এখন আমরা বলতে পারছি না, কারণ এখানে যথেষ্ট না, আপনি তথ্য কি মনে উপাত্ত, করেন, আপনি যথেষ্ট সন্দেহটা প্রমাণ, কেন করছেন? আপনি সন্দেহটা কেন করছেন? যথেষ্ট। হাসরাত আব্দুল্লাহ যে স্ট্যাটাসটা দিয়েছে, সেটা হচ্ছে যে আমি মনে করি যেই দিন ঘটনাটা ঘটেছে অর্থাৎ তার থেকে 8-10 দিন পরে কেন সে স্ট্যাটাসটা দিল এই মুহূর্তে, এটা আমি মনে করি যে একটা রহস্যজনক বাংলাদেশের রাজনীতিতে। পাঁচটার পর সেকেন্ড হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে বা সেনা প্রধান নিয়ে এরকম একটা এলিগেশন আমি মনে করি যে কোনো ব্যক্তি, কোনো সংগঠন করতে পারে না, কারণ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে বাংলাদেশ সেনাবাহিনী জড়িত আছে। হুম। সুতরাং সেনাবাহিনীকে নিয়ে কিন্তু এত এখানে মানে কি একটা ধরেন, সেনাবাহিনী আর সেনা প্রধানকে আলাদা করে দেখবার সুযোগ রয়েছে কিনা? কারণ সে কিন্তু সেনা প্রধানের কথা বলেছে। সেনাবাহিনী বিষয়টা কিভাবে দেখার সুযোগ রয়েছে কিনা আর বলুন আপনি, আপনি যেভাবে। না আমি আমি যদি বলি, ধরুন সেনাবাহিনীকে নিয়ে সে বলে নাই, সেনা প্রধানকে নিয়ে বলা পরোক্ষভাবে সেনাবাহিনীকে বলা একই কথা। তো হুম। সেটা আমি মনে করি যে বাংলাদেশে এখন যে যাই বলুক, সবচেয়ে বড় এবং সবচেয়ে সুশৃঙ্খল একটা বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তো হুম। ধরেন বাংলাদেশের 5ই আগস্টের পরে, হুম। আগের কথা আমি বাদ দিলাম, 5ই আগস্টের পরে আমরা যদি দেখি বাংলাদেশের সেনাবাহিনী এখন পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা দখলের জন্য কোনো কু করে নাই। হুম। সেনাবাহিনী ধরেন নৈতিকভাবে এখন পর্যন্ত কোনো রাজনীতি কিংবা নির্বাচন বা বিরাজনীতিকরণের পক্ষে কোনো কথা বলে নাই, নির্বাচন নিয়ে কোনো কথা বলে নাই, নির্বাচন হবে না এমন কোনো কথা বলে নাই। 5 তারিখের আগের সেনাবাহিনীর কথা আমি কখনোই বলবো না, আমি বলবো 5 তারিখের পরের থেকে সেনাবাহিনীর যে স্টান্স ছিল, অর্থাৎ 2, 3, 4, 5 এই সময়গুলোতে আপনি যদি ধরেন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে। তো এটাকে সামনে রেখেই আমরা 5 তারিখ থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীকে মূল্যায়ন করছি। তো সেই জায়গায় আমি বলি যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কিন্তু বারবারই একটা কথা তিনি বক্তব্য স্পষ্ট করেছেন যে নির্বাচন কিন্তু ডিসেম্বরের মধ্যেই হতে হবে, এবং রাজনীতিবিদদের কাছেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বা জনগণের সরকার প্রতিষ্ঠা হতে হবে, এবং নির্বাচন ব্যবস্থার উপর তিনি জোর দিয়েছেন, এবং রাজনৈতিক সরকারের উপর তিনি বারবার প্রতিটা বক্তব্য প্রত্যক্ষ পরোক্ষভাবে তিনি একই কথা বলে আসছেন। তো এই মুহূর্তে ধরেন বাংলাদেশে দুইটা গ্রুপ হয়েছে, আমি যদি স্পষ্ট করে আপনাকে বলি, একটা গ্রুপ হচ্ছে এই ডিসেম্বরের মানে মধ্যে আমি নির্বাচনের একটু বলি, পক্ষে। আপনি 5ই আগস্ট পর্যন্ত যে সেনা প্রধান এবং সেনাবাহিনীকে আপনি দেখছেন, 5ই আগস্টের পর আজকের সেনা প্রধান যিনি, তার যে ভূমিকা এবং তৎকালীন সময় তিনি যে ভূমিকা রেখেছিলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। আসিফ মাহমুদ, উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, তিনি কিন্তু আজকে একটা স্টেটমেন্ট দিয়েছে যে তৎকালীন সময়ে যখন তারা কথা বলেছিল আন্দোলনের সময় কাকে সরকার প্রধান বানাবে, তখন কিন্তু ডক্টর ইউনূস সম্পর্কেও তার দ্বিমত ছিল। তিনি কিন্তু চাননি ডক্টর ইউনূস সরকার প্রধান হোক। এই ধরনের কথা তো আজকে প্রকাশ পেয়েছে। না, এটা নাই চাইতে পারে একজন ডক্টর ইউনূস, ধরেন বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষ তো ডক্টর ইউনূসের পক্ষে থাকবে না, এটাই স্বাভাবিক। আবার নির্বাচিত সরকারের পক্ষেও তো আপনি যদি মেজরিটি পার্সেন্ট হয়তো তারা ভোট নিয়ে আসবে, কিন্তু বড় একটা অংশ তো চাচ্ছে না। তো এখানে ব্যক্তি সরকারের বিরোধিতা করা আর সরকারের প্রধান যে হবে ওইটা নিয়ে বিরোধিতা করা, আমি মনে করি যে এটা হচ্ছে ভিন্ন একটা ইস্যু। তো এই মুহূর্তে আমি যেটা বলছি, এই মুহূর্তে পুরো বাংলাদেশটাকে আপনি যদি দুটো ভাগে ভাগ করেন, একটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে, আরেকটা হচ্ছে সংস্কারের নামে নির্বাচনকে বিলম্ব করে নির্বাচনটাকে আরো পিছিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। এখানে দুটো গ্রুপ বাংলাদেশে বর্তমানে। তো সেনাপ্রধান আমি দেখেছি যে তিনি বারবারই তার বক্তব্য স্পষ্ট করেছে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে অবস্থান করছে এখন পর্যন্ত। আর আমরা দেখছি পর্দার অন্তরালে বিভিন্ন সময় ধরেন বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন সংস্থা নির্বাচন সংস্কারের নামে নির্বাচনকে লেনলি করার জন্য যে একটা প্রক্রিয়া শুরু করেছে, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন সময় তারা বিভিন্ন ভাবে কথাবার্তা বলছেন, বক্তব্য দিচ্ছেন, কখনো কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকে দিয়ে, কখনো কোনো গোয়েন্দা সংস্থা দিয়ে, কখনো ধরেন বাহিনীগুলোকে দিয়ে। তো আমি মনে করি যে নির্বাচন পর্যন্ত এই ধরনের তৎপরতা থাকবে নির্বাচনকে প্রতিহত করার জন্য। বর্তমানে আমি আপনাকে আবারও স্পষ্ট করে বলছি, দুটা পক্ষ আছে, একটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে না, আর একটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আমরা হচ্ছে এই মুহূর্তে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছি, আমরা সেই পক্ষে মানে অবস্থান করছি। নির্বাচন কেন চাওয়ার করছি? সাথে এই ঘটনাগুলোর সম্পর্ক কি? অবশ্যই এই ঘটনাগুলোর সম্পর্ক আছে। এটা এটা ধরেন বাংলাদেশে যদি এখন একটা বিশৃঙ্খল পরিবেশ ঘটে, সেনাবাহিনী যদি সত্যিকার অর্থে এই সরকারের সাথে ধরেন একটা দূরত্ব সৃষ্টি হয়,
তাহলে তো আপনি নির্বাচন লেন্দি হবে অনেক। সুতরাং এই সরকার যদি নির্বাচন করতে হয়, সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ র্যাব, বিডিআর প্রত্যেকটা বাহিনীকে নিয়ে, কারণ নির্বাচন অনেক বড় একটা মহাযজ্ঞ। গত 15 বছরে হাসিনা নির্বাচনের সব ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। সুতরাং এই মুহূর্তে এই সরকার যদি নির্বাচনী ব্যবস্থার দিকে যায় ডিসেম্বরের মধ্যে, তার আগে প্রত্যেকটা বাহিনী সংস্কার করে প্রত্যেকটা বাহিনীকে রোড ম্যাপ দিতে হবে যে নির্বাচনকালীন সময় এই বাহিনী এই দায়িত্ব পালন করবে। তো এটা আপনি এখন থেকেই শুরু করতে হবে। তো তারই অংশ হিসেবে আমি মনে করি যে বর্তমান সরকারের, অন্তর্বর্তী সরকারের সাথে প্রত্যেকটা বাহিনীর নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য সুসম্পর্ক, এটা আমি মনে করি যে একেবারে ধরেন এটা নির্বাচনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা না হলে, ধরেন নির্বাচনে যদি পুলিশ যদি অ্যাক্টিভ না থাকে, নির্বাচনে যদি সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকে, তাহলে সেই নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে এই কথা তো আপনি বলতে পারবেন। অর্থাৎ রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান যার যে হুম। দায়িত্ব সেই দায়িত্ব নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যদি সহযোগিতা করে, তাহলে আমরা অবাধ, নিরপেক্ষ এবং বিতর্কহীন একটা নির্বাচন বাংলাদেশের মানুষকে এই সরকার উপহার দিতে পারবে। আদারওয়াইজ এই সরকারের পক্ষে সম্ভব না। যদি কোনো বাহিনীগুলোর সাথে সরকারের দূরত্ব থাকে, তাহলে সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন তো ডিসেম্বরের মধ্যে দিতে পারবে না। এটাই হচ্ছে প্রশ্ন। সুতরাং এই মুহূর্তে ধরেন আমি যদি বলি, কিন্তু সেনাবাহিনী হাসনাত যে হাসনাত স্ট্যান্ডে যে আছে। স্পষ্টভাবে সেনাপ্রধানের ব্যাপারটি বলেছে, সেনাপ্রধান নিয়ে তাকে আওয়ামী লীগকে ফেরাবার কথা বলেছে, সেই ক্ষেত্রে হাসনাত সে তার এই সব কথাকে না মেনে সে বেরিয়ে চলে এসেছে এবং জনগণকে আহ্বান করেছে জনগণের পক্ষে থাকতে চায় এবং অবশ্যই আওয়ামী লীগের বিচার আগে হবে এবং আওয়ামী লীগের কোনোভাবে তার প্রাণ থাকতে তিনি আওয়ামী লীগের রাজনীতি ফিরতে দেবে না। একদম স্পষ্ট, লাউড এন্ড ক্লিয়ার। এটির সাথে কেন মনে করছেন যে রাজনীতির সম্পর্ক, অথবা এটির সাথে কেন মনে করছেন যে নির্বাচনের সম্পর্ক? আমি যদি বলি যে মানে গতকালকে স্ট্যাটাসের ব্যাপারে যদি বলি। আমি সেটাই আপনাকে বললাম, গতকালকের স্ট্যাটাসের ব্যাপারে যে কথাটা আসছে, সেটা সে একান্তই তার ব্যক্তিগত মত দিয়েছে। সেখানে কোনো, এখন পর্যন্ত আমরা যুক্তি কোনো তথ্য প্রমাণ হাতে পাই নাই যে আমরা ধরে নেব যে এই ঘটনাটা সত্যি। কিংবা আমাদের সেনাবাহিনীর প্রধান থেকেও কিন্তু কোনো, বা সেনাবাহিনী থেকেও কোনো এখন পর্যন্ত কোনো কমেন্টস করা হয় না এই এই ঘটনা নিয়ে, তার এই স্ট্যাটাস নিয়ে। আমি মনে করি যে এটা অনুসন্ধান করতে হবে এবং এটা সত্যতা কতটুকু সেটা বের করতে হবে। তা না হলে তার এই আপনি কি বলতে স্ট্যাটাসের চাচ্ছেন? মধ্য আপনি কি দিয়ে বলতে যদি চাচ্ছেন যে মানে সেনাবাহিনীর হাসনাত সাথে আব্দুল্লাহ বর্তমান অসত্য, সরকারের, কিংবা, হাসনাত না আব্দুল্লাহ কি আমি বলি, মানে অসত্য একটি স্ট্যাটাস দিয়েছে, এটার কোনো ভিত্তি নাই, এটা বলতে চাচ্ছেন? না না, আমি তো সেটাই আপনাকে বলছি, ভিত্তি আছে কি না সেটা তো এখন আমরা বলতে পারছি না। কারণ এখানে যথেষ্ট না আপনি তথ্য কি মনে উপাত্ত, করেন, আপনি যথেষ্ট সন্দেহটা প্রমাণ, কেন করছেন, আপনি সন্দেহটা কেন করছেন? যথেষ্ট, এখানে যথেষ্ট তথ্য উপাত্ত, যথেষ্ট প্রমাণ আমরা পাই নাই তো। সে তার স্ট্যাটাসে, তার ব্যক্তিগত ওয়ালে একটা স্ট্যাটাস দিয়েছে, তো সে তো সেখানে কোনো তথ্য প্রমাণ দেয় নাই। তো তাকে তো সে অবশ্যই তথ্য সরাসরি নাম প্রমাণ দিতে বলেছে, হবে। কোন সময় গিয়েছে, কার সাথে কথা বলেছে, সে কি কথা বলেছে, এগুলো তো সে সে একজন দায়িত্ববান মানুষ, সে তো এগুলো সব দায়িত্ব সহকারেই দিয়েছে। সে তো না, আহ, তাহলে 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 যেই দিন গেছে সেই দিন বলে না কেন, 10 দিন পরে কেন বলতে হবে? এটার ব্যাখ্যা আপনি কি দিবেন? ধরেন আজকে একটা ঘটনা ঘটছে, আপনি যদি 10 দিন পরে বলেন, তাহলে এই 9 দিন আপনি কি করছেন? এই 9 দিন আপনি কার সাথে আঘাত করেছেন? এই 9 দিন কি আপনার ব্যাটে বলে মিলে নাই, হিসাবে মিলে নাই? তা আমরা তো এই 9 দিনের ব্যাখ্যাও চাইবো যে এই 9 দিন কি হয়েছে। 9 দিন কেন? সে যদি সত্যিকার অর্থে যদি এটাই চাইতো, এই ঘটনার সাথে দ্বিমত করে চলে আসতো, ওই দিন রাত্রেই সেটা প্রকাশ করতো, ওই দিন রাত্রেই স্ট্যাটাস দিত। তো এত পরে কেন, এত সময় বিলম্ব করার কারণটা কি? তো এই জন্য আমি বলছি যে এটা সত্য না, কি মিথ্যা, আমি কারণটা সেদিকে যাব কারণটা না। কারণ হিসেবে আপনি কি মনে করছেন, আর যে স্টেটমেন্টটা দিয়েছে এতে সেনাপ্রধান যদি আসলে ওই ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকে, তাহলে সেনা প্রধানের ব্যাপারে আপনার মতামত কি? আপনি এটা বলে না, শেষ করবেন আমি একদম আমি মেজর ধরেন জাস্ট। আমি স্পষ্ট ভাষায় বলবো, আমরা 5 তারিখের পক্ষে থেকে, 5 তারিখের পর থেকে সেনাবাহিনীর যেই অবস্থান দেখছি আমরা সেটার প্রতি পজিটিভ। এবং এখন পর্যন্ত সেনাপ্রধান কিন্তু নির্বাচনের ব্যাপারে পজিটিভ। সে বলে আসছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। সুতরাং আমরা চাই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক, রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবে। অর্থাৎ রাজনীতিটা রাজনীতিবিদদের উপর ছেড়ে দিতে হবে। এটা কিন্তু সেনাপ্রধান বারবার তার বক্তব্য করেছে যে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না, নির্বাচনে হস্তক্ষেপ করবে না, রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। তো এই ঘটনাগুলোর পরেও, ধরেন আমি যদি আপনাকে একটা তর্কের খাতিরে বলি, গত 15 বছরে শেখ হাসিনা প্রত্যেকটা বাহিনীর মধ্যে দলীয়করণ করেছে, সেনাবাহিনীর মধ্যে কি করে নাই? তো এত, 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীতে একটা কু হয় নাই। তো এই ক্রেডিটটাও তো আপনি সেনাপ্রধানকে দিতে হবে যে সেনাবাহিনীকে এখন পর্যন্ত চেইন অফ কমান্ডে সুসংগত একটা বাহিনী হিসেবে রেখেছে। তো এই ক্রেডিট কি ওয়াকারুজ্জামান পাবে না? তো সেই জায়গায় আমি বলবো যে ধরেন বাংলাদেশ সেনাবাহিনীকে যদি এই মুহূর্তে বিতর্কিত করা যায়, জনগণের সেনাবাহিনীর প্রতি যে আস্থা 5 তারিখের পরে ফিরে আসছে, সে আস্থা যদি নষ্ট করা যায়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে এবং লাভবান হবে কারা? এটা আমি মনে করি যে এটা আমি আপনার উপর ছেড়ে দিয়েছি।
জনগণের উপর ছেড়ে দিয়েছি যে এই মুহূর্তে সেনাবাহিনী বিতর্কিত হলে কারা লাভবান হবে। এবং সরকারের সাথে সেনাবাহিনী যদি একটা দূরত্ব সৃষ্টি হয়, জনগণের সাথে যদি সেনাবাহিনীর একটা দূরত্ব সৃষ্টি হয়, তাহলে লাভবান হবে কারা? লাভবান হবে তৃতীয় পক্ষ, যারা হুম। নির্বাচন চায় না, যারা খুনি হাসিনার দোসর, রয়ের এজেন্ট, তারাই লাভবান হবে। আমরা এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকতে পাই, রাজনীতিবিদরা, সেনাবাহিনী, বর্তমান সরকার, আমরা সবাই যৌথভাবে এই বঙ্গুর রাষ্ট্রটাকে আমরা সাজাতে চাই। সুতরাং এই ঐক্যের পাটল যারা সৃষ্টি করছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, আপনি দেখেন নাসিরুদ্দিন পাটোয়ারি একটা স্ট্যাটাস দিয়েছে, সেখানে তিনি দুটা রাজনৈতিক দলকে বিতর্কিত করেছেন। তো এই যে বিতর্কিত করা, আপনার উদ্দেশ্য প্রণোদিত ভাবে ধরেন বার্তা দেওয়া এবং ঐক্যের মধ্যে পাটল ধরানো, তো এগুলো তো আমি মনে করি যে খুবই পরিকল্পিত। এবং আপনি দেখবেন যে আগামী দিনে খুবই পরিকল্পিত ভাবে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে প্রতিহত করার জন্য আরো অনেক নাটক মঞ্চস্থ করা হবে। আমি আপনাকে এটা দায়িত্ব নিয়ে বললাম, শুধু এখন এই স্ট্যাটাস না, দেখবেন যে আগামী মাসে আরেকটা আসবে, 15 দিন পরে আরেকটা। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রের পক্ষে আছি, আমরা চাচ্ছি যে কোনো মূল্যে এই 8-9 মাসের মধ্যে সংস্কার করে সরকারকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। অর্থাৎ নির্বাচন যত বিলম্বিত হবে তত সমস্যা বাড়বে, কোনো অংশেই সমস্যা কমবে না। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন সময় দাবি। কারণ ওকে, বাংলাদেশ থেকে ফাইন। এই উপদেষ্টা একদম পরিষদ। স্পষ্ট। আমি আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আপনি খুব গভীরে গিয়ে কিছু বোঝাতে চাচ্ছেন, যেটি আসলে এই যে ঘটনাটি ঘটেছে, জনাব হাসনাত আব্দুল্লাহ যে স্ট্যাটাসটি দিয়েছে, এটি আপনি কি স্বাভাবিকভাবে দেখতে চাচ্ছেন না? এখানে অস্বাভাবিক একটা আহ আপনি কিছু একটা দেখতে পাচ্ছেন, যেটির সাথে নির্বাচনের সম্পর্ক রয়েছে, যেটির সাথে সরাসরি রাজনীতির সম্পর্ক রয়েছে। প্রিয় দর্শক, আপনারা কি তাই মনে করেন কিনা? আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম আমি।